হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে একজন বিশেষ বৈষ্ণব আচার্যের তিরোভাব তিথি। তো আমরা দেখেছি নরোত্তম দাস ঠাকুর লিখেছেন যে তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই অভিলাষ। হ্যাঁ। তো এ ছয় গোসাই যায় মুই তার দাস, তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস। তো এই যে আজকে হচ্ছে শ্রী রামচন্দ্র কবিরাজ এর শ্রী রামচন্দ্র কবিরাজ প্রভুর তিরোভাব তিথি। যিনি হচ্ছেন আমাদের যে ষড়গোস্বামী প্রভুগণ তাদের পরের নেক্সট আচার্য। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় গেয়েছেন, হে আচার্য প্রভু শ্রীনিবাস, কৃপা করে আমার প্রতি করুণা বর্ষণ করুন। আমি প্রার্থনা করি যেন আমি রামচন্দ্রের সঙ্গ লাভ করতে পারি। হ্যাঁ। শ্রী রামচন্দ্র কবিরাজ ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য এবং নরোত্তম দাস ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। তার পিতা ছিলেন চিরঞ্জীব সেন এবং মাতা শ্রী সুনন্দা। চিরঞ্জীব মূলত কুমারনগরের বাসিন্দা ছিলেন, কিন্তু শ্রী দামোদর কবির কন্যাকে বিবাহ করার পর তিনি শ্রীখণ্ডে চলে আসেন। চিরঞ্জীব সেন ছিলেন একজন শুদ্ধ ভক্ত, যিনি নরহরি সরকার এবং শ্রীখণ্ডের অন্যান্য বাসিন্দাদের অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি সর্ববিষয়ে অত্যন্ত বিদ্বান ছিলেন এবং তার স্ত্রী ছিলেন অত্যন্ত সতী ও শান্ত স্বভাবের। তার কার্যকলাপ ছিল সম্পূর্ণরূপে দিব্য। তো এই যে রামচন্দ্র কবিরাজের ব্যাপারে আমরা আজকে পড়ছি, আলোচনা করেছি, যার আজকে তিরোভাব তিথি, এই রামচন্দ্র কবিরাজ নরোত্তম দাস ঠাকুরের খুবই প্রিয় বন্ধু ছিল। যেমন আমরা যে সকালবেলা গাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মোরে, তার লাস্টে কি বলে? রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্র কবিরাজের সঙ্গ মাগছে। ঠিক আছে। তো শ্রীখণ্ড নিবাসী শ্রী মুকুন্দ নরহরি রঘুনন্দন এবং চিরঞ্জীব এরা সকলেই এক মনা ও এক উদ্দেশ্যযুক্ত ছিলেন। প্রতি বছর তারা মহাপ্রভু দর্শন লাভের জন্য নীলাচলে আসতেন এবং রথযাত্রার সময় ভগবান জগন্নাথের সামনে সংকীর্তন ও নৃত্য করতেন। চিরঞ্জীব ছিলেন বৈদ্য বংশীয়। তার রত্নতুল্য দুই পুত্র ছিলেন, রামচন্দ্র ও গোবিন্দ। শুনতে পাচ্ছ? রামচন্দ্র ও গোবিন্দ। পরে তারা দুজনেই আচার্য প্রভুর শিষ্য হন এবং মুর্শিদাবাদে তলিয়া ভুদারি গ্রামে বসবাস করতে আসেন। রামচন্দ্র ছিলেন অত্যন্ত সুদর্শন, বুদ্ধিমান ও অধ্যবসায়ী। তার মাতামহ শ্রী দামোদর কবিরাজ ছিলেন একজন সুপরিচিত কবি, যিনি কৃষ্ণের শক্তি বা মায়ার কৃষ্ণের শক্তি উপাসক ছিলেন। কৃষ্ণের শক্তি যেটাকে বলা হয় মায়া, মানে দুর্গা দেবী, মায়ার উপাসক ছিলেন এবং এই মতে দীক্ষিত ছিলেন। পিতার মৃত্যুর পর দুই ভাই রামচন্দ্র ও গোবিন্দ তাদের মাতামহের কাছে এসে থাকতে শুরু করেন, যিনি শাক্ত ধর্ম পালন করতেন। তার দ্বারা প্রভাবিত হয়ে তারা দুজনেই কৃষ্ণের বহিরঙ্গা মায়াশক্তির বিভিন্ন মূর্ত রূপের পূজার প্রতি আকৃষ্ট হন। এই সময় রামচন্দ্র চিকিৎসা করতেন। ওই জন্য রামচন্দ্র কি বলছে? কবিরাজ। আগেকার দিনে ডাক্তার বলা হতো না, বলতো কবিরাজ। ঠিক আছে। আর তার আগে টাকাও নিত না। এখনকার দিনে ডাক্তাররা তো টাকা জীবন নিয়ে নেবে, তখনকার দিনে ডাক্তাররা টাকাই নিত না। তো যে জায়গাটা দিত সেটাই, মানে সে একটা সেবা ভাবে করতো, সেবা। হ্যাঁ। তো সেইখানে বলছে যে, এবং একজন সিদ্ধহস্ত কবি হিসাবেও বেশ পরিচিত ছিলেন। তিনি শুধু ডাক্তারই ছিলেন না, তিনি কবিও ছিলেন। বিবাহের পর রামচন্দ্র তার নববধূর সাথে পালকিতে করে কুমারনগরে তার বাড়িতে ফিরে আসছেন। শোভাযাত্রাটি তখনও জাজি গ্রামে শ্রীনিবাস আচার্য প্রভুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তিনজন বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ। কে কে? নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভু। ঠিক আছে। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু। ঠিক আছে। এই তিনজনের মধ্যে এখানে কার নাম বলছে? শ্রীনিবাস আচার্য প্রভুর বাড়ির পাশ দিয়ে রামচন্দ্র কবিরাজের বিয়ে করে যাচ্ছে, প্রসেশন যাচ্ছে। হ্যাঁ, তখনকার দিনে পালকি করে যেত না, আর বর ঘোড়ায় করে চলে যেত। তো সেরকম ভাবে যাচ্ছে। দিয়ে এখানে কি হয়েছে যে তখন তিনি দেখলেন যে আচার্য তার বাড়ির বারান্দায় বসে কয়েকজন শিষ্যের সাথে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। আচার্যকে দেখা মাত্রই তার হৃদয়ে এক অদ্ভুত নতুন অনুভূতির উদয় হলো। মনে হচ্ছিল যেন দীর্ঘ বিচ্ছেদের পর তিনি তার কোনো অত্যন্ত প্রিয় বন্ধুকে দেখেছেন। এই একইভাবে আহ আচার্য প্রভু পালকিতে উপবিষ্ট রামচন্দ্রকে দেখে তার সাথে উপস্থিত ব্যক্তিদের কাছে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, উনি কে, তার নাম কি, তিনি কোন বর্ণের।
এবং তিনি কোথায় বাস করতেন। তার সঙ্গীরা উত্তর দিলেন, তিনি রামচন্দ্র নামে একজন মহাবিদ্বান। তিনি একজন অত্যন্ত উৎকৃষ্ট কবি এবং একজন চিকিৎসকও, এবং তিনি কুমারনগরে বাস করেন। এই কথা শুনে আচার্য প্রভু কেবল হাসলেন। হ্যাঁ, রামচন্দ্র সেন তখনও পালকির ভেতরে বসে শ্রীনিবাস আচার্যকে দেখে, এই যে আচার্য আচার্য বলা হচ্ছে, কে আচার্য? শ্রীনিবাস আচার্য। ওই জন্য বারবার নাম বলে না, একবার নাম বলে দিতে তারপর বলতে আচার্য। হ্যাঁ না? যেমন আমরা প্রভুপাদকে সবসময় বলি না যে অভয় চরণ অরবিন্দ ভক্তি, প্রভুপাদ বলে ডাকি, সেরকম শ্রীনিবাস আচার্যকে দেখে এবং তার মধুর কণ্ঠস্বর শুনে তার সাথে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। হুম। কিছুক্ষণ পরে শোভাযাত্রাটি সেই বাড়িতে পৌঁছালো, যেখানে প্রচুর আড়ম্বর ও উৎসব চলছিল। নতুন বধূ রত্নমালাকে দেখে সবাই অত্যন্ত আনন্দিত হয়েছিল, এবং তাকে ও তার বরকে নতুন বাড়িতে স্বাগত জানানোর জন্য একটি বিরাট কোলাহল ও ব্যস্ততা শুরু হলো। তবে রামচন্দ্রের মন তখনও জাজি গ্রামেই পড়েছিল, যেখানে তিনি সেই দিব্য পুরুষকে দেখেছিলেন। দিব্য পুরুষকে? শ্রীনিবাস আচার্য পুরুষকে। অনেক কষ্টে তিনি কোনো মতে সেখানে দিনটি কাটালেন, কিন্তু রাতে নামতেই তিনি জাজিক গ্রামে ফিরে এলেন এবং সেখানে একজন ব্রাহ্মণের বাড়িতে রাত কাটালেন। সকাল হওয়ার সাথে সাথে তিনি শ্রীনিবাস আচার্যের বাড়িতে এসে আচার্যের পায়ে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীনিবাস আচার্য প্রভুও আগের দিন রামচন্দ্রকে দেখার পর থেকে তার কথাই অবিরাম ভাবছিলেন। রামচন্দ্রকে আবার তার সামনে সাষ্টাঙ্গ প্রণামরত দেখে তিনি তাকে তুলে নিলেন এবং গভীর আনন্দে আলিঙ্গন করলেন। তারপর তিনি বললেন, জন্ম জন্মান্তর ধরে তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। যেভাবে ভগবান বৃন্দাবনে শ্রী নরোত্তম দাস ঠাকুরের সাথে আমার মিলন ঘটিয়েছিলেন, সেভাবেই তিনি আমাকে আমার আরেক প্রিয় বন্ধুর সাথে পুনরায় মিলিত করেছেন। হুম। রামচন্দ্র আচার্য প্রভুর সাথে থেকে তত্ত্বাবধানে ছয় গোস্বামীর সাহিত্য অধ্যয়ন করেন। হ্যাঁ, এখানে কি বলছে? রামচন্দ্র শ্রীনিবাস আচার্য প্রভুর সাথে থেকে তার তত্ত্বাবধানে ছজন গোস্বামীর সাহিত্য লেখা যে বই, সেগুলো পড়াশোনা করেন। আচার্য প্রভু তার নম্র ও বিনয়ী আচরণ এবং গভীর আধ্যাত্মিক প্রকৃতি দেখে অত্যন্ত সন্তুষ্ট হন। পরবর্তী এক শুভ দিনে তিনি তাই রামচন্দ্রকে, মানে রামচন্দ্র কবিরাজকে, রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন, মানে হরিনাম দীক্ষা। কিছুকাল পর রামচন্দ্র নিজের বাড়িতে ফিরে আসেন। তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন দেখে শাক্তরা খুব অসন্তুষ্ট হল। শাক্ত মানে কি? যারা দুর্গার, যে আরে তুই দুর্গার পুজো করতিস, কালী পুজো করতিস, কি বৈষ্ণব হয়ে গেল? হ্যাঁ, যে আমাকে আমার ঘরে বলে, তো সেরকম হচ্ছে যে বলছে। তো এখানে বলছে যে তার ঘরের লোকেরা দেখে খুব অসন্তুষ্ট হলো, তবে রামচন্দ্র বিচলিত হলেন না। শরীরে 12টি স্থানে তিলক ধারণ করে এবং হাতে জপমালা নিয়ে তিনি তাদের সামনে বসে পবিত্র নাম জপ করতে শুরু করলেন। একদিন রামচন্দ্র স্নান সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তার শাক্ত প্রতিবেশীরা তাকে ডাকলো, কবিরাজ, মানে কবিরাজ মানে কি? রামচন্দ্র কবিরাজ। তা ভগবান শিবের পুজো না করে আপনি কিভাবে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আপনার পিতামহ ভগবান শিবের একজন মহাভক্ত ছিলেন, আপনি কিভাবে ভগবান শিবের পূজা ছেড়ে দিয়েছেন? রামচন্দ্র কবিরাজ উত্তর দিলেন, ভগবান শিব এবং আহ, ব্রহ্মা হলেন শ্রীকৃষ্ণ কর্তৃক সৃষ্ট জড় প্রকৃতির দুটি গুণের অবতার। পুরো তত্ত্ব হিসাবে উত্তর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত অবতারের উৎস, তাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেই সকলের পূজা সম্পন্ন হয়। যেমন গাছের মূলে জল দিলে তার সমস্ত পাতা ও শাখা পুষ্ট হয়। প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ এবং অন্যান্যরা ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। তাই ভগবান শিব ও ব্রহ্মা স্বাভাবিকভাবেই তাদের প্রতি প্রসন্ন ছিলেন। পক্ষান্তরে রাবণ, কুম্ভকর্ণ, বানাসুর এবং অন্যান্য অসুরেরা কেবল ভগবান শিবের ভক্ত ছিলেন, শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন না। ফলে তাদের চূড়ান্ত পরিণতি ছিল কেবল ধ্বংস। শাস্ত্র বলে যে ভগবান ব্রহ্মা শ্রী বিষ্ণুর সফলভাবে আরাধনা করার ফলেই এই জগৎ সৃষ্টি করতে পেরেছিলেন। একইভাবে ভগবান শিব শ্রী বিষ্ণুর পাদুদক গঙ্গা মস্তকে ধারণ করার ফলেই এই জগতে মঙ্গল বিধানের যোগ্যতা অর্জন করেছেন। শাস্ত্রের এই বিভিন্ন উক্তি শুনে সেই পণ্ডিতরা বাকরুদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, রামচন্দ্র শ্রী বৃন্দাবন এবং সেখানকার গোস্বামীদের দর্শন লাভের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তিনি শ্রী রঘুনন্দন এবং অন্যান্য বৈষ্ণবদের কাছে অনুমতি প্রার্থনা করলেন এবং তারা সানন্দে অনুমতি দিলেন। এইভাবে পরের দিন তিনি শ্রী বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। গয়া,
কাশী ও প্রয়াগ অতিক্রম করে তিনি অবশেষে মথুরায় পৌঁছালেন। সেখানে তিনি বিশ্রাম ঘাটে স্নান ও বিশ্রাম করলেন। তো এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন কোনো ট্রেন ছিল না, পূর্বা এক্সপ্রেস বা হাওয়াই জাহাজ কিছু ছিল না। তো এখানে কত জায়গায় সব হল্ট নিত, মানে এ সকাল থেকে কন্টিনিউ চলবে, দিয়ে রাত্রিবেলা কোথাও একটা আটকে যাবে, তো আবার পরের দিন সকাল থেকে চলবে, এরকম ভাবে কন্টিনিউ চলতে তখন। দিয়ে এখানে বলছে কোথায় চলে গেল, মথুরাতে বিশ্রাম ঘাট, তিনি অবশেষে মথুরায় পৌঁছালেন। বিশ্রাম ঘাটে স্নান ও বিশ্রাম করলেন, কেন সেখানে ভগবানও বিশ্রাম করেছিলেন একজন অসুরকে মেরে। আদি কেশব মন্দির দর্শন করার পর করে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। এই সময় তার গুরু শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে উপস্থিত ছিলেন। রামচন্দ্র তার গুরু এবং শ্রী জীব গোস্বামীর পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন এবং গৌড় দেশের ভক্তদের শুভ সংবাদ জানালেন। হুম, আমরা যেখানে আছি এটা হচ্ছে গৌড় দেশ। হ্যাঁ, শ্রী জীব গোস্বামীর আদেশে রামচন্দ্র শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদন মোহন এবং শ্রী সনাতন গোস্বামীর সমাধির দর্শন করলেন। এরপর তিনি শ্রী গোপাল ভট্ট, শ্রী লোকনাথ এবং শ্রী ভূগর্ভ গোস্বামীকে শ্রদ্ধা নিবেদন করলেন। মানে তখন অলরেডি সনাতন গোস্বামী চলে গেছেন। হ্যাঁ, রূপ গোস্বামী তো আগেই চলে গেছেন, তারপরে সনাতনে চলে গেছেন। কে কে আছে এখানে সেটা বলছে, গোপাল ভট্ট, শ্রী গোপাল ভট্ট, শ্রী লোকনাথ গোস্বামী, শ্রী ভূগর্ভ গোস্বামী, এরা ছিল তখন। হ্যাঁ, জীব গোস্বামী, হ্যাঁ, যারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। তার অসাধারণ কাব্য প্রতিভার কিছু নমুনা শুনে সবাই তাকে কবিরাজ উপাধি প্রদানের সিদ্ধান্ত নিলেন। কিছুদিন গোস্বামীর সান্নিধ্যে থাকার পর তারা অবশেষে তাকে গৌড় দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন এবং তিনি সেই অনুযায়ী ফিরে এলেন। পথে শ্রীখণ্ড, গাজীগ্রাম এবং কালনা দর্শন করলেন, মানে অম্বিকা কালনা, হুম, যেখানে নিত্যানন্দ প্রভুর লীলা আছে। অবশেষে তিনি শ্রী মায়াপুর ধামে এলেন, যেখানে তিনি শ্রী ঈশান ঠাকুরের আশীর্বাদ লাভ করলেন। ঈশান ঠাকুরের যে জায়গা আছে সেটা হচ্ছে ঈশ্বরদান, যেটা আমাদের মায়াপুর মন্দিরেরই একটু একটু আগে আছে, কিন্তু বেশিরভাগ মায়াপুরের ভক্ত বা আমাদের ইসকনের ভক্তরা জানেও না, ওই জায়গাটা যায়ও না। ওইটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা যেখানে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর প্রথম মিলন হয়েছিল। মানে নিত্যানন্দ প্রভু লুকিয়ে বসেছিল ঈশান একটা জায়গাতে, যে সেখানে ওখানে গিয়ে ইয়ে হয়েছিল। হ্যাঁ, ওইখানেই হবে। তো তিনি ঈশান ঠাকুরের আশীর্বাদ লাভ করলেন। একবার কিছু স্মার্ত ব্রাহ্মণ শ্রী নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের নাম কলঙ্কিত করার জন্য একটি ষড়যন্ত্র করলো। এইটা যতটা সম্ভব খেতুরিতে, খেতুরিতে না, এটা মনে হচ্ছে এতে হয়েছে, মুর্শিদাবাদের দিকে। হুম, তারা খুব ক্ষুব্ধ ছিল যে তিনি জাতিতে কায়স্থ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারীদের শিষ্য হিসেবে গ্রহণ করছেন। ঠিক আছে, তো উম, যেমন লোক বলে যে আরে দেখো এ বিদেশি, আর হচ্ছে যে কি বলে আমাদের ভারতীয়দেরকে দীক্ষা দিচ্ছে, এ কোন কি জাত ঠিক নেই, তারা কি বুঝে যে বৈষ্ণবে জাতি বুদ্ধি করছে, এটা হচ্ছে অপরাধ। হ্যাঁ, তো সেরকম ভাবে যারা মানে কাস্ট ব্রাহ্মণা, যারা নামে ব্রাহ্মণা, তারা বলছে যে এ ব্রাহ্মণ পরিবারে জন্মই নাই নরোত্তম দাস ঠাকুর, কিন্তু সে মহাভাগবত নরোত্তম দাস ঠাকুর কায়স্থ পরিবার, সে কি করে আবার আমাদের ব্রাহ্মণের ছেলেদেরকে দীক্ষা দিতে পারে, এরকম বলছে। হম, দিয়ে এখানে বলছে যে তারা রাজা নরসিংহ এবং দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপনারায়ণকে এই অভিযানে সামিল করলো সে ব্রাহ্মণেরা। হুম, যাতে যে কোনো ভাবে নরোত্তম দাস ঠাকুরকে একজন প্রতারক হিসাবে প্রমাণ করা যায়। দেখো, একটি বড় দল নিয়ে তারা খেতুরির দিকে যাত্রা করলো। আচ্ছা, খেতুরি, যেখানে শ্রী নরোত্তম দাস ঠাকুরের প্রধান কেন্দ্র ছিল। হ্যাঁ, যদি ভবিষ্যতে কখনো বাংলাদেশ শান্তশিষ্ট হয়ে যায় তখন খেতুরি যাবো, নাহলে খেতুরিকে স্মরণ করবো। তো এখানে বলছে এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে শ্রী রামচন্দ্র এবং শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এগিয়ে এলেন। তাহলে কে কে এলো, রামচন্দ্র কবিরাজ আর গঙ্গা নারায়ণ চক্রবর্তী, এরা সব তার মানে ধরে নাও নরোত্তম দাস ঠাকুরের শিষ্যর মতো ছিল। হ্যাঁ, তারা কুমারপুরে যাত্রা করলেন, যেখানে বাজারে দুটি করে ছোট ছোট দোকান স্থাপন করলেন। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, যে খেতুরি গ্রামটাতে আসার আগে যে লম্বা রাস্তা, সেখানে রাস্তা অনেক বাজার টাজার পড়ে, এবং বিভিন্ন জরুরি জিনিসপত্র পাওয়া যায়, সেখানে কি করছে এরা দুজন দুটো দোকান লাগিয়ে দিচ্ছে। মানে সেজেছে আমরা দোকানদার, আমি দোকানদার। হ্যাঁ, দেখেন কি বলছে, যে একজন পানের দোকান খুললো, আরেকজন মাটির পাত্রের দোকান খুললো। মানে
গঙ্গা রামচন্দ্র কবিরাজ হচ্ছে পানের দোকানে এসেছে, পান বিক্রি করছে। আর গঙ্গানারায়ণ চক্রবর্তী মাটির পাত্রের দোকান, কেন জানে যে এরা সব পান, বাঙালি তো পান খেতে অভ্যস্ত, পান খাবে কিনবে। আর এই অনেক লম্বা রাস্তায় আসে, ভাতটা রান্না করে খাবে, তো মাটির পাত্র দরকার। তো এই জন্য দুটো দোকান খুলেছে। তো এখানে বলছে, যখন স্মার্ত ব্রাহ্মণদের দলটি কুমারপুরে পৌঁছালো এবং তাদের শিষ্যদের খাবার রান্নার জন্য জিনিসপত্র কেনার জন্য পাঠালো, তখন ছাত্ররা সেই দোকানগুলিতে গেল। সেই দোকানদাররা প্রকৃতপক্ষে ছদ্মবেশী রামচন্দ্র এবং গঙ্গানারায়ণ তাদের সাথে সংস্কৃতে কথা বলতে শুরু করলেন এবং তাদের সাথে একটি দার্শনিক বিতর্কে জড়িয়ে পড়লেন। সেই দুই দোকানদারের গভীর পাণ্ডিত্য দেখে ছাত্ররা হতবাক হয়ে গেল, তবুও তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো। হ্যাঁ, তবে অল্প সময়ের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে এই দোকানদারদের সমকক্ষ কেউ নেই এখানে। তারা তাদের গুরুদেরকে ডাকলো, তখন শিষ্যরা, হ্যাঁ, গুরুদের ডাকলো, যারা রাজা নরসিংহ এবং রূপনারায়ণকে সাথে নিয়ে ঘটনাস্থল এ উপস্থিত হলেন। রূপনারায়ণ নিজেও বিতর্কে জড়িয়ে পড়লেন এবং রামচন্দ্র ও গঙ্গানারায়ণের ভাগবত ভিত্তিক যুক্তির কাছে পরাজিত হলেন। ভালো। তো এই ব্রাহ্মণেরা কি করেছে, রাজা নিয়ে আসছে, দিগ্বিজয়ী আরো পণ্ডিতকে নিয়ে আসছে। প্রথমে তো শিষ্যরাই, শিষ্যদের কাছেই এর শিষ্যরা হেরে গেল, তারপরে আবার গুরু, রাজা সব হেরে গেছে। যখন রাজা তাদের পরিচয় জানতে চাইলেন, তখন সেই দুই দোকানদার তাকে জানালেন যে তারা ছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দুজন অত্যন্ত নগণ্য শিষ্য। এই গ্রামের বাজারে পরাজিত হয়ে রূপনারায়ণ এবং স্মার্ত ব্রাহ্মণেরা আর খেতুরির দিকে অগ্রসর হতে আগ্রহী ছিলেন না। ভাবছে, যদি শিষ্যরই এরকম হয়, তাহলে গুরু নরোত্তম দাস মহাশয়ের কাছে যদি যায়, তাহলে কি হবে। হুম। তারা আগ্রহী ছিলেন না। তাদের অভিযান ব্যর্থ হয়ে গেল এবং তারা সবাই অবিলম্বে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সেই রাতে রাজা নরসিংহ তার বাড়িতে ফিরে আসার পর একটি স্বপ্ন দেখলেন, যেখানে দুর্গাদেবী তাকে বললেন, নরসিংহ, তুমি নরোত্তম দাস ঠাকুরের চরণে গুরুতর অপরাধ করেছো। এই বৈষ্ণব অপরাধের ফলে আমাকে এই খড়গ দিয়ে তোমাদের সবাইকে টুকরো টুকরো করে ফেলতে হবে। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, তবে অবিলম্বে গিয়ে নরোত্তম দাস ঠাকুরের পাদপদ্মে আশ্রয় নাও। হ্যাঁ, যেহেতু নরোত্তম দাস ঠাকুরের বিরুদ্ধে ওরা যাচ্ছিল। ঘুম ভাঙার পর রাজা দ্রুত স্নান করে খেতুরির উদ্দেশ্যে আবার রওনা দিলেন। হুম। রওনা দিলেন। রূপনারায়ণও একই রকম স্বপ্ন দেখছিলেন। তো রূপনারায়ণ কে ছিল হচ্ছে দিগ্বিজয়। হ্যাঁ, স্বপ্ন দেখছিলেন। তিনিও একই সময়ে খেতুরির দিকে যাচ্ছিলেন। সেখানে পৌঁছে তাদের দেখা হলো এবং তারা নরোত্তম দাস ঠাকুরের সাথে দেখা করার জন্য শ্রী গৌরাঙ্গের মন্দিরের দিকে গেলেন। হ্যাঁ, ঠাকুর মহাশয় তার ভজনে মগ্ন ছিলেন। কিন্তু যখন একজন শিষ্য তাকে এই দুই অতিথির আগমনের কথা জানালেন, তখন তিনি তাদের সাথে দেখা করতে বাইরে এলেন। কৃষ্ণ প্রেমে সিক্ত তার দিব্য রূপ দর্শন করে সেই দুই অপরাধী শুদ্ধ হয়ে গেল এবং ঠাকুর মহাশয়ের চরণে প্রণাম নিবেদন করার জন্য লুটিয়ে পড়ল। ঠাকুর মহাশয়কে, নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, ঠাকুর মহাশয় অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে একজন পতিত আত্মা হিসাবে পরিচয় দিলেন। অবশেষে তিনি তাদের রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজ বহু পাপী নাস্তিককে উদ্ধার করেছিলেন। তিনি খেতুরি উৎসবে উপস্থিত ছিলেন। খেতুরি উৎসব, খেতুরি গ্রামেতে আহ, নরোত্তম দাস ঠাকুর আহ ইয়ে করতো, কি বলে, উম, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা ইয়ে করতো, পালন করতো। প্রথম গৌর পূর্ণিমা মানে নরোত্তম দাস ঠাকুরই চালু করেছিলেন যতটা সম্ভব। তো এটা, হ্যাঁ, খেতুরি গ্রামের, বাংলাদেশ। তারপরে সেখান থেকে আরো সব এইসব জায়গায় আছে। আর প্রথম নিত্যানন্দ ত্রয়োদশী চালু করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। ওটা তো বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ যেখানে আছে ওখানে হবে। ভারতেই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর শিষ্য। তিনি সে চালু করেছিলেন। তো এখানে বলছে যে রামচন্দ্র কবিরাজ বহু পাপী নাস্তিককে উদ্ধার করেছিলেন। তিনি খেতুরি উৎসবে উপস্থিত ছিলেন। তিনি শ্রীনিবাস এবং নরোত্তমের আদেশে দ্বিতীয়বার বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু এবার তিনি গোস্বামীর দর্শন করতে পারেননি, কারণ তারা সকলেই গোলক বৃন্দাবনে এই জগৎ ত্যাগ করে চলে গিয়েছিলেন। তাদের বিরহে তিনি হৃদয়ে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। সেই বেদনা সহ্য করতে না পেরে তিনি বৃন্দাবনে তাদের নিত্যলীলায় প্রবেশ করেন। ব্রজলীলায় তার নাম ছিল করুণা মঞ্জরি। তো এই যে বিভিন্ন যে গোস্বামীরা, আচার্যরা, তারপরে তাদের পরে যারা আচার্যরা, এরা কেউ সাধারণ কেউ না। এরা সব
বিভিন্ন গোপী, বিভিন্ন মঞ্জরি, তাদের অ্যাসিস্ট্যান্ট। তাহলে ব্রজলীলাতে তার নাম ছিল করুণা মঞ্জরি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয় তিথিতে তার তিরোভাব ঘটে, মানে আজকের দিনে। হ্যাঁ, এখন তাহলে এখন মানে পৌষ মাস পড়ে গেছে হয়তো। তার প্রধান শিষ্য ছিলেন, পড়েন না, বৈষ্ণব সিদ্ধান্ত হয়েছে অনুযায়ী হয়তো পড়ে গেছে। হ্যাঁ, তো সেখানে বলছে তার প্রধান শিষ্য ছিল হরিরাম আচার্য। রামচন্দ্র এবং গোবিন্দ কবিরাজের পূজিত বিগ্রহগুলি জেলিয়া ভুদর গ্রাম থেকে ভগবান গোলায় আনা হয়েছে, যেখানে বর্তমানে রামদাস বাবাজির অনুসারীরা তাদের পূজা করেন। শিয়ালদহ লালগোলা রেলপথে ভগবান গোলায় একটি স্টেশন রয়েছে। প্রসাদ লিখে জয় রামচন্দ্র কবিরাজ কি জয়, রামচন্দ্র কবিরাজ তিরোভাব তিথি মহামহোৎসব কি জয়, শিল প্রভুপাদ কি জয়।